আমি স্যারকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেছে একেবারে রাতারাতি বলা যায়, যে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের খবর আমি কিছু আলোচনায় যাবার আগে উল্লেখ করতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর তারা খুব গুরুত্ব সহকারে দেখছে। আমি কয়েকটি গণমাধ্যমের খবর উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। এশিয়া টাইমস এবং দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া তাদের বিশ্লেষণে লিখেছে, তিস্তা নদী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযোগকারী অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি। সেখানে চীনের রাষ্ট্রায়ত্ত কোনো প্রকৌশল সংস্থার বড় ধরনের অবকাঠামো নির্মাণ বা দীর্ঘমেয়াদী উপস্থিতি ভারতের সামরিক স্টাবলিশমেন্টের জন্য তীব্র অস্বস্তিকর। ভারতীয় মিডিয়া বেশ খোলামেলাভাবেই স্বীকার করছে যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তির কারণে গত 15 বছর ধরে তিস্তা চুক্তি ঝুলেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা নিজের পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতার দিকে ঝুঁকেছে। একে বাংলাদেশের একটি স্বনির্ভর ও সাহসী পররাষ্ট্রনীতি হিসেবে বর্ণনা করা হচ্ছে। আরও অনেকগুলো খবর আছে, সেটি হয়তো আমি আলোচনার মাঝখানে আমি সুযোগ পেলে উল্লেখ করব। স্যার, আপনি সফরটিকে কিভাবে দেখছেন? আমি প্রথম ধন্যবাদ। আমি মনে করি যে এই সফরটা খুবই প্রয়োজনীয় এবং খুবই সার্থক হয়েছে। এই জন্যই সার্থক হয়েছে, যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, একটা বিরাট গ্যাপ ছিল, যে ওই যে আগের যে একটা বিশ্বাসযোগ্যতা গড়ে উঠেছিল জিয়াউর রহমানের সময়, সেটা এই 16 বছরে এত অধঃপতন হয়েছে, এতখানি বিধ্বস্ত হয়েছে যে চীন বাংলাদেশের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলছিল। কিন্তু এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যে প্রধানমন্ত্রী যে আলোচনা হয়েছে চীনের প্রেসিডেন্টের সাথে, এবং যেভাবে খুব স্মুথলি প্রতিটা পদক্ষেপ কন্ডাক্ট করা হয়েছে, তাতে আরও আমরা বুঝতে পারবো যে বিজয়টা হয়েছে কিন্তু মূলত মনস্তাত্ত্বিক ফ্যাক্টর। যেমন ডক্টর খলিল কালকে কিন্তু মিডিয়াকে বলছিল, যে মিডিয়া যখন মাপছিল যে কি পেলেন, কত টাকার পেলেন, তো খুব ডক্টর খলিল ওয়াজ ভেরি আপসেট। বললো যে আপনি ভিক্ষার ঝুলি নিয়ে তো আমরা যাইনি, আমরা গিয়েছি আমাদের আস্থার সম্পর্কটা আবার ফিরে আনতে, যে আমাদের একটা চীনের সাথে যে বিশেষ সম্পর্ক সেটাকে রিনিউ করতে। এখন আমার দৃষ্টিভঙ্গিতে আমি সেটাকে কীভাবে দেখি, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বাংলাদেশ, এই যে আপনার টাইটেল আজকে, এটা ইন্ডিকেট করে ভূরাজনীতির গুরুত্বকে। আনফর্চুনেটলি বাংলাদেশে কিছু এই কী ধরনের অদ্ভুত ধরনের গড়ে ওঠা এই স্কলার বলবো না কি বলবো, তারা এখন জিওপলিটিক্স, ভূরাজনীতি টার্মটাকে অপব্যাখ্যা করছে। কি এখন হচ্ছে মেটা জিওপলিটিক্সের যুগ। ইট ইজ সাচ রাবিশ, ইউনো। জিওপলিটিক্স ইজ বর্ন আউট অফ জিওগ্রাফি। জিওপলিটিক্সের উৎপত্তি হয়েছে যে ওই যে যখন একদম অ্যাডমিরাল মেহান, তারপর এই যে ব্রিটিশ জিওপলিটিশিয়ান হার্টল্যান্ড থিওরি 1819 সালে 1919 সালে যে কার্ল জেলেন, প্রথম সুইডিশ জিওপলিটিশিয়ান, যে বলেছে যে স্টেটকে বলেছে ইজ এ লিভিং অর্গানিজম, আইদার ইট লিভস অর ইট পেরিশেস। এখন জিওপলিটিক্সকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে হবে যে চীন আমাদের অস্তিত্বজনিত বন্ধু। আমার ধারণা যে আগামীতে আমরা যেভাবে এগুচ্ছি, তিস্তাই শুধু না, আরও বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিরক্ষা। আমাদের দেশের এই একটা অংশ রয়েছে যারা কোনোভাবেই চিন্তাই করে না, বলেও না যে ভারত কিভাবে সরাসরি বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার পথে কার্যত এগিয়ে যাচ্ছে মিলিটারিলি। তারা যে প্রচার প্রক্রিয়া শুরু করেছে, তারা সেখানে সুস্পষ্টভাবে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পররাষ্ট্র সচিবরা, স্কলাররা এবং তাদের রিটায়ার্ড জেনারেলসরা এখন সরাসরি আর্টিকেলস লিখছে যে বাংলাদেশের রংপুরকে আলাদা করে দিতে হবে, ফেনীর দক্ষিণাঞ্চল হিলক্র্যাক্সকে আলাদা করে দিতে হবে। এগুলো তো জোকস না, এগুলো এখন একটা সময় আসছে যে রাষ্ট্রধারণায় পরিবর্তন হতে পারে, আন্তর্জাতিক সম্পর্কে সেটা ঘটে। আনফর্চুনেটলি আমাদের কিছু কিছু সোকল্ড স্কলার্স, এরা, আমি গত 2-3 দিন থেকে তাদের কথাবার্তা দেখি টক শোগুলা, যে দে আর কমপ্লিটলি ইমিউন ফ্রম এনি, আর আদার সমালোচনা করে যে চীনে কেন যাওয়া হলো,
কেন ভারতে যাওয়া হলো না, ভারত কীভাবে রিয়্যাক্ট করবে, ভারতকে কেন আমরা চীনের সাথে তুলনা করব, আমার ধারণা যে ভারত তখনই আমাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, যখন আমরা বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে চীনের সাথে একটা প্রতিরক্ষা সম্পর্কে আবদ্ধ হয়। এবং সেটা করলে শেষ পর্যন্ত আমেরিকাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ এখনই তারা আমেরিকানরা জানে ও বোঝে যে ভারতের উদ্দেশ্য ভালো নয়। তারা আমাদের বর্ডার আক্রমণ করছে, বর্ডারের নিরাপত্তা রেসপেক্ট করছে না। এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আমেরিকা ঠিক যেমন পাকিস্তানের পলিসি অফ প্রক্সিমিটি টু চায়না, অলিখিতভাবে পাকিস্তানের সাথে চায়নার যে মিত্রতা, যেখানে চায়না সমস্ত আগেকার আচরণ ভঙ্গ করে সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং নিউ জেনারেশন এয়ারক্রাফট দিচ্ছে, সেই পথ পাকিস্তান কিন্তু আমাদের বাতলে দিচ্ছে। যে চীনের সাথে সম্পর্কটা যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা এখানে লাভ ক্ষতি টাকার অঙ্ক হিসাব করলে একেবারেই আমরা পরাজিত হব। এবং ইন্ডিয়ান লাভার্সরা, যারা ইন্ডিয়ার পদধূলি পাকে চুমু দেয়, এইসব আপনারা সরাসরি দেখতে পারবেন। এইসব লোকেরা হচ্ছে তারাই তথাকথিত জার্নালিস্ট, যারা এই কথায় কথায় হ্যাঁ আমরা চীনের সাথে এত দূর করবো, কিন্তু তাদের উদ্দেশ্য বুঝতে হবে। কিসের উদ্দেশ্য বুঝতে হবে? চায়না জিওপলিটিক্যালি ইজ এ ল্যান্ড, ইজ এ কান্ট্রি, যার মাধ্যমে তারা বঙ্গোপসাগরের অল্টারনেট রুট রাখতে পারে। এটা আমাদের জন্য একটা ব্লেসিং। চায়না ইজ দ্য কান্ট্রি যে আমাদেরকে সেভেন সিস্টার্সের সাথে ওপেনিং তৈরি করে দিতে পারে। স্ট্যাটাস কিউ কি একরকম থাকবে? ভারতের যে এখন সামরিক সামর্থ্য, সেখানে তারা বারবার আমাদেরকে অবমূল্যায়ন করে যে আমরা কিভাবে যুদ্ধ করব। আমাদের এখন চায়নার থেকে এই যে এয়ার পাওয়ার ক্রয় করছি, আমি স্পষ্টভাবে এই সরকারকে আমি আহ্বান করব যে আমাদের লালমনিরহাটে অবিলম্বে চাইনিজ এয়ারক্রাফট আসুক, থাকুক, লালমনিরহাটটা পূর্ণাঙ্গভাবে ডেভেলপ করা হোক। একেই বলে অরিজিনাল আইডিয়াস, জিওপলিটিক্যাল রিয়ালিটি। বিকজ চায়নার আগ্রহ রয়েছে বাংলাদেশে। আর চায়না সবসময় বলা হয় যে চায়না লাভ ক্ষতির হিসাব করে, লাভ ক্ষতি ছাড়া চলে না। এটা ভুল ধারণা, একেবারে ইচ্ছাকৃত ভারতীয়, যে চায়না হাই রেটে আপনার কাছ থেকে আদায় করে, ঋণ আদায় করে। কেন? পাকিস্তানের সাথে, আফ্রিকান দেশের সাথে, ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশের সাথে চায়না কি আস্থার অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলেনি? আমাদের অনেক বেশি আমরা অর্জন করতে পারতাম। চায়না এখন ইজ ইন এ স্টেট অফ ইটস হিস্ট্রি, এমনই একটা পর্যায়ে রয়েছে যে চায়নার যে বিশাল ফরেন এক্সচেঞ্জ গোয়িং ইনটু ট্রিলিয়ন্স অফ ডলার্স, সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে বন্ধুপ্রতিম দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন, ভূরাজনৈতিক সামর্থ্য গড়ে তোলার ক্ষেত্রে একেবারে পুরো আগেকার হিস্ট্রি পাল্টে দিচ্ছে। এখন যারা বলে যে ভূ রাজনীতি মানে মেটা জিও পলিটিক্স, তারা ওই ক্লাইমেট ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, হেলথ ইস্যুস, ঠিক যেমন ইন্টারন্যাশনাল সিকিউরিটির কনসেপ্টকে অনেকে অবমূল্যায়ন করেছে, যে নন ট্রেডিশনাল সিকিউরিটিকে প্রাধান্য দিতে হবে। তার মানে আপনি মিলিটারি সিকিউরিটি, যেটা মূল কথা, যেটা অ্যাকচুয়াল বাস্তব, যে ডিসআর্মামেন্টের প্রক্রিয়া, নিউক্লিয়ার প্রলিফারেশনের প্রক্রিয়া, আর্মস কন্ট্রোল প্রক্রিয়া, এগুলো একদম আধুনিক কনসেপ্ট, সেটাকে পাশ কাটায়া আপনি নন ট্রেডিশনাল, হ্যাঁ, সেটা কি ক্লাইমেট সিকিউরিটি, ওইটা আলাদা ফিল্ড, ওটাকে আলাদা রাখেন। ঠিক একইভাবে জিও পলিটিক্স, যেটা আমাদের এখন জীবন মরণ প্রশ্ন, যেটা চায়না আমাদেরকে মিলিটারিলি দেখতে চায়, সেই জিও পলিটিক্সের কনসেপ্ট আমাদের উত্তরবঙ্গের পুরা সিকিউরিটি স্ট্রাকচার ওপেনলি চীনের সাথে সান্নিধ্য গড়ে তুলতে হবে। বে অফ বেঙ্গলে আমরা মোংলা পোর্ট ভারতকে সরিয়ে দিয়ে মোংলা পোর্টে চীনকে স্থান দিয়েছি, সেখানে আমরা চাইনিজ ইকোনমিক জোনও চায়নাকে প্রোভাইড করেছি। এই গভর্নমেন্টের এগুলো অত্যন্ত কি বলে সাকসেসফুল ইনিশিয়েটিভ, যেটা আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ইউনুসের সময় অত্যন্ত কার্যকরভাবে ইনিশিয়েট করা হয়েছিল। একমাত্র প্রফেসর ইউনুস ছিল বলেই আমরা ভারতের থেকে সরে চীন ও
পাকিস্তানের সাথে সম্পর্ক করেছি। এবং এই যে ভিজিটটা হলো, এই ভিজিটের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী তার যে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি এটুকু বলতে পারি যে ডক্টর খলিলুর রহমান প্লেড এ ভেরি ক্রুশিয়াল রোল টু কনভিন্স হিম, তাকে পারসুয়েট করা, বোঝানো, এবং শেষ পর্যন্ত ডক্টর খলিলের উপর তিনি যে পূর্ণ আস্থা রাখছেন, এটা কিন্তু এই 3 দিনের সফরে আমাদেরকে যে কোন উচ্চতায় নিয়ে গিয়েছে, আগামী দিনগুলোয় আমরা সেটা বুঝতে পারবো। স্যারের বক্তব্য আমরা শুনছিলাম। স্যার বারবারই ভূ রাজনীতির বিষয় নিয়ে কথা বলছিলেন, এটি আলোচনার অন্যতম বিষয়। আমি সাকিব ভাইয়ের কাছে আলোচনা আসতে চাই, কিন্তু তার আগে আমি আরও কয়েকটি ভারতের গণমাধ্যমের খবর উল্লেখ করতে চাই। ইন্ডিয়া টুডে এবং দ্য হিন্দু তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, চীন তিস্তা নদীর 100 কিলোমিটারেরও বেশি এলাকা খনন, জলাধার নির্মাণ এবং নদীর তীরে অর্থনৈতিক অঞ্চল বা টাউনশিপ গড়ে তোলার কারিগরি প্রস্তাব দিয়েছে। ভারতের গণমাধ্যমগুলো একে দেখছে দিল্লির জন্য একটি বড় ভূ রাজনৈতিক ধাক্কা হিসেবে। আসলে কি ভারত একটি ধাক্কা খেলো এই সফরের কারণে? কি মনে হয় আপনার কাছে? এটি ভারতের গণমাধ্যমে খবর, তারাই বলছে যে একটি ধাক্কা তাদের জন্য। প্রথম কথা হচ্ছে যে চীন এমন একটা দেশ যাদের কোনো আসলে দুর্বল জায়গা নেই। চীনের কিছুদিন আগে পর্যন্ত বলা হইতো যে তাদের দুর্বলতা ছিল এআই এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। দুই জায়গাতেই তারা কিন্তু এখন যেরকমভাবে করছে, এগিয়ে গেছে, যে তারা কিন্তু অলমোস্ট পার। হ্যাঁ, এমনকি ওরা বলছে এআইতে বোধহয় 3 মাস পিছিয়ে আছে বা 6 মাস পিছিয়ে আছে। সেমিকন্ডাক্টরেও তারা আগাচ্ছে। সো বেসিক্যালি আপনি যে কোনো একটা জাতির অনেকগুলো খাত থাকে, রাইট? অনেক খাত থাকে। এই যে কোনো খাত আপনি চীনকে দেখবেন যে প্রত্যেকটা খাতেই কিন্তু সে ডেভেলপড, প্রত্যেকটা খাতে সে স্ট্রং। সেটা আপনি চিকিৎসা বলেন, সেটা আপনি পানি বলেন, সেটা আপনি অবকাঠামো বলেন, সেটা প্রতিরক্ষা বলেন, যা বলেন। তাহলে চীনের সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, এটা মনে রাখবেন, চীনের সাথে কিন্তু আমরা 1975 সালে করতে যাচ্ছি না, এটা কিন্তু 65 সালের সম্পর্ক না, এটা 2026 সালের সম্পর্ক। 2026 সালে আপনি যদি চীনের সাথে সম্পর্ক করতে চান এবং যদি একটা সামগ্রিক সম্পর্ক করেন, অর্থাৎ কম্প্রিহেন্সিভ, তাহলে তারা তো আপনাকে সব খাতের ব্যাপারেই কনসাল্ট করতে পারে, তারা আপনাকে সব খাতেই সহায়তা দিতে পারে। বিষয়টা হচ্ছে আপনি কয়টা খাতে পারেন। হ্যাঁ, সুতরাং আমি যেটা দেখি, যে আমি শহীদুজ্জামান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে এমনিতে সফরটা অত্যন্ত সফল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ওনারা আমাদেরকে অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, প্রত্যেকটাতেই সুযোগ আছে। যে কোনো ব্যাপারে বাংলাদেশ অ্যাকচুয়ালি যদি এগুতে চায়, প্রত্যেকটা ব্যাপারেই চীন তাদেরকে সহায়তা দিবে। আমি দেখলাম যে খালি যে আপনার প্রতিরক্ষা বা তিস্তা ব্যারাজ বা তিস্তা নিয়ে আছে তা না, তারা বলছে হোল বাংলাদেশের সমস্ত নদী পানির ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে। তারপরে আপনার আমি দেখেছি যে কনসেপচুয়ালি, যেমন ধরেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে, যেমন ইনোভেশন কিভাবে হবে, মানে আপনার ইনোভেশন মেকানিজম কেমন হবে, সেগুলো নিয়ে কথা হয়েছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা খাতেই তারা আপনাকে সাহায্য করতে চাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যে 90-এর দশকে চীন কিন্তু তখন পশ্চিমাদের সাথে যে সহযোগিতাগুলো করতো, সে সময় করতে হচ্ছে হংকংয়ের মাধ্যমে। পশ্চিমা কোম্পানিগুলো তখন হংকংয়ে এসে করতো, আপনার হেডকোয়ার্টার করতো। হংকংয়ে চীনাদের সাথে, হংকং বেস যারা চীনা ছিল তাদেরকে সাবকন্ট্রাক্ট দিত। চীনারা মেইনল্যান্ডে আসতো, সাধারণত সেনজেন এলাকায়, কারণ ওই বর্ডারের ওই পারে, এদিকে আসতো, এসে এদিকে দিয়ে কাজ করাইয়া আপনার চাইনিজদেরকে দিয়ে কাজ করিয়ে তারা ওয়েস্টকে, মানে পশ্চিমে তারা এগুলো রপ্তানি করতো। মিডলম্যান হতো হংকংয়ের চাইনিজ আর হংকংয়ে বসা শ্বেতাঙ্গরা। কিন্তু যখন 2000 সাল, মানে 1997-তে যখন হংকং চীনের হাতে চলে গেল, তার কিছুদিন পরেই দেখা গেল যে এইবার কিন্তু তাদের যারা ডোমেস্টিক, মানে চীনের যে ডোমেস্টিক লিগাল আপনার কাঠামো, আইনি কাঠামো কিন্তু তারা চেঞ্জ করে ফেলছে, এবং তারা এটাকে ভালো করে এমন ব্যবস্থা করছে যাতে পশ্চিমা কোম্পানিগুলো বেইজিংয়ে বসেই কাজ করতে পারে। তার মানে দেখেন যে তাদের কিন্তু কোঅপারেশন 90s থেকে 2000-এ কিন্তু অনেক বেটার হয়েছে। কেন বেটারটা হইলো? এই জন্য যে তারা যে লিগ্যাল কাঠামোটা তৈরি করতে পারছে, যেটা কিন্তু আগে তাদের ছিল না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসে, সেটা আপনি বলেন, আপনার যদি আপনার যদি ভালো ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে তো আপনি এখানে ফ্যাক্টরি বানাতে পারবেন না। আপনার এখানে যদি ভালো লয়ার না থাকে, তাহলে তো আপনি এখানে ভালো জুডিশিয়াল সিস্টেম বানাতে পারবেন না। সো বাংলাদেশের আমার কথা হচ্ছে যে
চীন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে যেই প্রস্তাব দিয়েছে, সুযোগ দিয়েছে, আমরা কি সেই সুযোগটার সদ্ব্যবহার করার ক্ষমতা রাখি কিনা। এবং আমার বিষয় হচ্ছে, আমার মতে হচ্ছে যে এমনিতে খুবই ভালো, খুবই সফল হয়েছে সফর, বাট আমরা যদি কর্মপদ্ধতি, যদি আমি আগেরবারও আপনাকে বলেছিলাম, কর্মপদ্ধতি যদি চেঞ্জ না করি, আপনি আমাদের এখানে হাসিনার অ্যাপারেটাস রেখেছেন, আপনি এখানে হাসিনার সময়ের যেই সিস্টেম ছিল তাই রেখেছেন, আপনার এখানেই বোধহয় কয়েকদিন আগে কথা হচ্ছিল, আমি যে বাজেট দেখেছি এই বাজেটের সাথে আগের বাজেটের তেমন কোনো তফাৎ আমি দেখতে পাই না, একই অবস্থা। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যদি কর্মপদ্ধতি পরিবর্তন না হয়, তাহলে আমার মনে হয় 2 বছর পর আপনি দেখবেন যে সেম অবস্থায় আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস আজকে খেয়াল করেন, আজকে যে চীনের ব্যাপার আমরা এত কিছু বলছি, তার পিছনে কিন্তু 2টা ঘটনা আছে, ঘটনা ছাড়া হয় নাই, এগুলো কিন্তু প্রমাণ হয়ে আসছে। প্রথম প্রমাণ হয়েছে কিন্তু অপারেশন সিন্দুর। প্রথম অপারেশন সিন্দুরে যদি আজকে পাকিস্তান যদি শোচনীয়ভাবে হারতো, কথার কথা, তাহলে চীন নিয়ে কেউ কোনো কথা বলতো না। কিন্তু যেহেতু পাকিস্তান তখন ওখানে, বলা হয় যে, অনেকেই বলেন যে তারা আসলে জয়ী হয়েছে, অনেকে বলে যে এটা ড্র হয়েছে, যেটাই বলা হোক, অর্থাৎ তারা হারে নাই, পাকিস্তান হারে নাই। তাহলে পাকিস্তান যদি না হেরে থাকে, একটা অনেক স্মলার আপনার নেশন হওয়া সত্ত্বেও, তখনই কিন্তু চীন এবং পাকিস্তানের কিন্তু আপনার ইয়েটা উঠেছে, আপনার অ্যাকসেপ্টেবিলিটি। আপনি জানেন আমেরিকা এখন পাকিস্তানকে অন্যভাবে দেখছে। ঠিক একইভাবে ইরান যদি শোচনীয়ভাবে পরাজিত হইতো, তাহলে কিন্তু আজকে আমরা ইরানকে নিয়ে এত প্রশংসা করতামও না, এবং আমরা চীনের নিয়েও এত প্রশংসা করতাম না। সো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, চীন যেমন কাজে দেখিয়েছে, পাকিস্তান যেমন অপারেশন সিন্দুরের সময় দেখিয়েছে, এবং ইরান যেমন তার ইয়েতে দেখেছে, আমি যুদ্ধক্ষেত্রে বলছি না, কিন্তু প্রতিটা কাজে বাংলাদেশ যদি তার মেটল দেখাতে না পারে, আমার মনে হয় যে এইগুলো 2 বছর পরে আবার একই হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে চীন কিন্তু আমাদেরকে সবসময়ই আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছে, আমি যেটা মনে করি, কিন্তু আমরা তাদের ইয়েগুলোকে, আমরা উদাহরণ দিই একটা, উনারা আমাদেরকে অবকাঠামো করে দিবেন বলেছেন, পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে সবই করে দিবেন বলেছেন, এবং করে দিয়েছেন। কিন্তু আমরা ওগুলাতে ফিজিবিলিটি আপনার ঠিক মতো ক্যালকুলেট করি নাই। আমরা ওইখানে কিন্তু এগুলো ফিজিবল প্রজেক্ট বানাইনি, আমরা করে চুরি করেছি মেগা চুরির জন্য। তাহলে আমরা মেগা চুরি করেছি, আমরা অবকাঠামো ওদেরকে দিয়ে বানিয়েছি, তাতে কি আমাদের লাভ হবে? আমরা যদি চুরি, যদি আমাদের অবজেক্টিভ থাকে, তাহলে তার লাভ হবে না, তারা যতই লাভ মানে হেল্প করুক আমাদেরকে। সো আমি যেটা বলতে চাই, আমরা যতক্ষণ না ঠিক হব, ততক্ষণ এটার কোনো পূর্ণ আমরা পাবো না। জি, আমি আপনার কাছে আবারও আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, টাইমস অফ ইন্ডিয়ার এক্সক্লুসিভ রিপোর্টাররা বলছে যে দ্য টাইমস অফ ইন্ডিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যে মংলা বন্দরের কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য চীন ও বাংলাদেশ চুক্তি চূড়ান্ত করেছে। তারা বলছে ভারতের প্রকল্প বাতিল হয়ে গেছে, সেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই মংলা অর্থনৈতিক অঞ্চলের জমিটি মূলত ভারতকে দেওয়া হয়েছিল, কিন্তু 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর 2025 সালে অন্তর্বর্তী সরকার ভারতের সেই লাইসেন্স বাতিল করে। এখন 2026 এসে সেই জায়গায় চীনের এই চুক্তি ভারতের জন্য বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে বেইজিংয়ের কৌশলগত আধিপত্য আরও বাড়িয়ে দেবে বলে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন। তারা আসলে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করে স্টোরিগুলো করছেন। দেখেন, এগুলো ভারতীয়রা বলবে, এটা তাদের জন্য এটা স্বাভাবিক। আমি একজন ভারতীয় হলে এইসব কনসার্নস আমিও এক্সপ্রেস করতাম, সমস্ত বিষয়টাকে খুবই নীতি। কিন্তু এটার কারণ কি? ভারত এভাবে দেখছে কেন? ভারত দেখছে যে যেটা তারা অর্জন করতে চেষ্টা করেছিল হাসিনা পিরিয়ডে, শেষ দিকে স্পেশালি বেশি করে, সেই পথে তারা যাওয়ার ব্যাপারে একেবারে নিশ্চিত ছিল। কিন্তু ভারতীয়রা ভুলে যায় যে বাংলাদেশের যে দীর্ঘ সময় তার যে অস্তিত্ব, এমনকি আমরা পাকিস্তানের অংশ ছিলাম যখন, তখনও যে চিন্তাভাবনা, দীর্ঘকাল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার এই দৃষ্টিভঙ্গিতে আমাদের সামনে আমরা 4-5 জন তাকে ব্রিফ করতাম, যখন তিনি অনেক দুঃখ করে বলতেন যে আমাকে 3 পা এগুলে আমাকে 2 পা পেছাতে হয়, কারণ ভারত এমনভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় যে চীনের সাথে অগ্রগতি করাটা খুব কঠিন হয়ে ওঠে। ওই পর্যায়ে তো আমরা পার হয়ে এসেছি, কিন্তু দীর্ঘকাল হাসিনার সময় আমাদের কোনো অস্ত্রায়ন হয়নি। যদি অস্ত্রায়ন হতো এবং প্রেসিডেন্ট জিয়া যদি জীবিত থাকতেন আজকে, তাহলে আমাদের
মানে কোন কোন স্টেজে চলে যেত চীনের সাথে সম্পর্ক, সেটা হয়তো আমি এখন বললেও অনেকে বিশ্বাসই করবে না, কিন্তু এখনও তো সময় আছে। তার পুত্র যে পথ বেছে নিয়েছে, এখন আশা করি সেখানে পার্লামেন্টে বা তার দলে কিছু ব্যক্তি এটাকে স্যাবোটাজ করতে চাইবে। আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একবার চীনের সাথে সম্পর্কর ক্ষেত্রে নাম্বারস গেম, যে এত টাকা আমাদের লস হবে, ওই মায়ানমারের ভিতর থেকে রেল রোড করতে গেলে আমরা কেন লাভবান হব, আমাদের কি লাভবান থাকবে, আমাদের যে কি জানি ট্রেড ইমব্যালেন্স সেটা আরও বৃদ্ধি পাবে। দিজ আর দ্য ট্রেটার্স যারা ষড়যন্ত্র করে ডাইভার্ট করে, একটা র্যাশনাল তৈরি করতে চায়। ভারতের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে, আমরা তো চীনের সাথে কোনো সামরিক চুক্তিতে যাব না, কোনো নিরাপত্তা সহায়তায় যাব না, এই ভাষায় কথা বলে একটা অংশ। এখন এই যে ভারতীয়রা এই ধারণাগুলাই, এই কথাগুলাই শোনাইতে চায় বাংলাদেশে, যেটা আমাদের, কিন্তু আমার মনে হয় আমরা যদি সরাসরি চীনকে জানিয়ে দেই, আমাদের মিডিয়াতে যদি ওই ধরনের মানুষ জন্মায়, ওই ধরনের ব্যক্তিত্ব থাকে যারা বলে দেয় যে এই ভারতের মিডিয়ার প্রতি উত্তরে যে হ্যাঁ আমাদের উচিত চীনের সাথে সর্বাত্মক নিরাপত্তা সংযোগে যাওয়া, নিরাপত্তা চুক্তি করা, কোলিশন বিল্ডিং, যেটা পাকিস্তানের সাথে চীনের সাথে আমাদের হতে পারে, এবং যেটা আমি বারবার প্রমোট করি, যে চায়না পাকিস্তান বাংলাদেশ মিলে যে এয়ার ডিফেন্স সিস্টেম করবে সেখানে কোনো রাগ ডাক থাকবে না। আমরা যে চাইনিজ প্লেনস ক্রয় করব সেটা তো ওপেন, এবং তার মাধ্যমে আমরা এটা মিডিয়াতে ক্লিয়ারলি এনকারেজ করবো। আমার মনে হয় বিএনপি শুড এনকারেজ দ্য মিডিয়া, এবং বিএনপি শুড লুক ইনটু ইট, যে ওইসব মিডিয়া পিপল ডোন্ট এভার ডেয়ার টু ইন্টারভিয়ার, তারা যেন কোনোভাবেই আমাদের এই চলমান ধারাকে না আটকায়। তাহলে কি হতে পারে, আমরা চীনের সাথে শুধু না ওই অর্থনৈতিক জোন না, চীনকে আমরা এনকারেজ করব যে আমাদের সাবমেরিন বেস রয়েছে, সেইখানে চীন যেন তার সামরিক অস্তিত্ব প্রদর্শন করে। চাইনিজ সাবমেরিন, পাকিস্তানি সাবমেরিন আসছে, দিস ইজ গুড ফর আস। বে অফ বেঙ্গলে আমরা যত ফ্রেন্ডলি পাওয়ার্স আসবে তত ভারতের আধিপত্য সংকুচিত হবে। আমাদের নেভাল সাবমেরিনটা, একজন নেভি অফিসার দুঃখ করে বলছে যে আমরা গভীর সমুদ্রে যেতে পারি না, ভারতীয়রা আমাদেরকে ওইখানে অবস্ট্রাকশন ক্রিয়েট করে। চিন্তা করেন যে কত মানে জিওপলিটিক্যাল টার্মসে আমাদের এই বাস্তব যে সম্ভাবনাগুলো, সেগুলো এক্সপ্লোর করতে হলে সর্বাত্মকভাবে যদি আমরা এই চীনের প্রেজেন্স বে অফ বেঙ্গলে এবং উত্তরে আমাদের লালমনিরহাটের সাথে কে ডেভেলপ করার জন্য, যদি আমাদের এয়ারক্রাফটগুলো যে কিনবো, এখনও কিন্তু ফাইনালি ডিসিশন হয়নি, মানে আমরা সেদিকে এগুচ্ছি, সেটা সম্ভাবনা রয়েছে। আমাদের আর্থিক বাস্তবতা জানতে হবে। কিন্তু একটা কথা সত্যি, চীন যদি আমাদেরকে আস্থায় নিতে পারে যে আমরা টোটালি চাইনিজ কি বলে পার্টিসিপেশন উইথ পাকিস্তান অ্যান্ড চায়নার এয়ার ডিফেন্স এবং বে অফ বেঙ্গলে চায়নার প্রেজেন্স এবং আমাদের বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পগুলো, তখন অনেক বেশি চাইনিজ সাপোর্ট পাবে। ওই স্টেজটায় আমাদের যেতে হবে। এই যে এটা করলে দেখবেন ভারতের সাংবাদিকরা আমাদেরকে রেসপেক্ট করবে। আমি ভারতীয় গণমাধ্যমের বিষয়ে যে খবরগুলো, আমি সেইগুলোই আজকে উল্লেখ করতে চাই। তারা এতটা গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে প্রত্যেকটি বিষয় এত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা তারা করছে। রিজেক্টিং ফরেন ইন্টারফারেন্স, শি জিনপিংয়ের কড়া বার্তা, এটি তারা হেডলাইন করেছে। বেইজিংয়ে তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠকের পর চীনের দেয়া যৌথ বিবৃতি ভারতীয় মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে। সার্বভৌমত্বের সমর্থন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের নতুন সরকারকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিরাগত হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার বিষয়ে চীনের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ভারতীয় বিশ্লেষকদের মতে বহিরাগত হস্তক্ষেপ শব্দটি ব্যবহার করে বেইজিং পরোক্ষভাবে ভারত ও পশ্চিমাদের দিকেই ইঙ্গিত করেছে। চীন ঢাকাকে এই বার্তা দিয়েছে যে বিশ্ব রাজনীতি যেদিকেই যাক না কেন, বেইজিং বাংলাদেশের নতুন সরকারের একটি বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে। প্রত্যেকটা বিষয় তারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। আপনার কাছে কি মনে হয় বিষয়টি? না, এখন একদিক ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এক হিসাবে 1492 সাল
হচ্ছে গিয়ে বলা হয় মডার্নিটির শুরু। ওই বছর দুইটা জিনিস হচ্ছিল, একটা হচ্ছে গিয়ে ক্রিস্টোফার কলম্বাস, উনি আমেরিকা ডিসকভার করছিলেন, আর আরেকটা জিনিস বোধ হয়েছিল যে স্প্যানিশ ইনকুইজিশন শুরু হয়েছিল একই বছর। 1492 থেকে যেটা পশ্চিমা সাম্রাজ্যবাদের যেটা স্বর্ণযুগ, সেটা আমি বলবো 1492 থেকে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, মানে এখন পর্যন্ত, বা 80-90 পর্যন্ত, যে কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধের শেষ পর্যন্ত, এই সময়টায় যে সাম্রাজ্যবাদ, পশ্চিমা সাম্রাজ্যবাদের যে স্বর্ণযুগ, সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, সেখানে চীনের যে আপনার যে উত্থান, সেখানে চীন কিন্তু এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুটো কিন্তু কনসেপ্ট দিয়েছে। একটা হচ্ছে গিয়া গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, আর একটা হচ্ছে গিয়া গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। এবং সেখানে সে কিন্তু একটা নতুন আর্কিটেকচারের কথা বলতেছে, যে আর্কিটেকচারে কিন্তু কোনো জোটবদ্ধ দেশ নাই, এবং প্রত্যেকের আপনার নিজস্ব দায় দায়িত্ব মেনে চলবে, এবং তারা তাদের দেশের জনগণের উন্নয়নের জন্য চেষ্টা করবে, এবং কেউ কারো আপনার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। মানে আমি রাফলি এই কথাগুলো বলছি। সো চীন যেটা করেছে সেটা হচ্ছে যে অন্যের সাথে তার যে সম্পর্ক, সেটা করেছে সে কিন্তু উইন উইন বেসিসে, অর্থাৎ দুইজনই জিতবে, দুইজনেরই বেনিফিট হবে। এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট, যেই কনসেপ্টে এর আগে ধরেন আমরা যদি এটাকে ব্রেটন উডসের সিস্টেম যেটা বলে, যেটা আমেরিকা বেসড অর্ডার ছিল, সেই অর্ডারে তারা মুখে বলতো ঠিকই যে হ্যাঁ আমরা দুইজনেই জিতবো, দুইজনেই ট্রেড হবে, কিন্তু আসলে বেসিক্যালি তাদেরই হয়তো, আমাদের কম হতো। সেদিক দিয়ে আমি বলবো যে এটা কমপ্লিটলি একটা ভিন্ন কিন্তু মাত্রা যোগ করেছে, একটা ভিন্ন কনসেপ্টের মাধ্যমে আমরা সাম্রাজ্যবাদের যুগ থেকে বের হয়ে আসছি। এটার সাথে আরও একটা জিনিস আছে, সেটা কিন্তু ডিকলোনাইজেশন, অর্থাৎ আমাদের 47-এর থেকে যে ডিকলোনাইজেশন পিরিয়ড শুরু হয়েছে, আমরা কিন্তু এখনও পুরোপুরি ডিকলোনাইজ নই। এখন যেই মুহূর্তে হোয়াইট বা ইউরোপিয়ান আমেরিকান আধিপত্য যখন আস্তে আস্তে নেমে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ডিকলোনাইজেশনটাও কিন্তু পূর্ণতা পাচ্ছে। আমি বুঝাতে পেরেছি কিনা? তো এইখানে ভারত বাংলাদেশের সাথে যা কিছু করেছে, এত কিছু বলতে হলে আবার ভারতকে আনার জন্য ফ্রেমওয়ার্কে, ভারত আমাদেরকে যা করেছে, আমরা কিন্তু সেটাকে দেখি, বাংলাদেশের যারা চিন্তা করেন, আমরা কিন্তু এটাকে সাম্রাজ্যবাদের প্রিজম দিয়ে দেখি। আমরা কিন্তু এটা মনে করি দিল্লি বেস সাম্রাজ্যবাদ, মানে দিল্লির কাছে ঢাকা কিন্তু প্রান্তিক, এটা মনে রাখতে হবে, তাই না? দিল্লি হচ্ছে কেন্দ্র, ঢাকা হচ্ছে প্রান্তিক, ঢাকা হচ্ছে একটা কর্নারে। আপনি চিন্তা করে দেখেন যে আমরা ধরেন যদি এটা অখণ্ড ভারত, আপনি যে কথাটা বলেন অখণ্ড ভারত যদি হইতো, তাহলে আমরা হচ্ছে এক প্রান্তে, ওই করাচি আরেক প্রান্তে। সো এই প্রান্ত কিন্তু আসলে কেন্দ্রকে মানতে চাচ্ছে না, এবং এইটাই এই জন্য বাংলাদেশেরও ডিকলোনাইজেশনের কিন্তু আমরা কিন্তু আরেকটা পূর্ণতার দিকে এখন যাচ্ছি। এখানে ভারত আমাদেরকে এখন পর্যন্ত যেভাবে দেখছে, সেটা কলোনিয়াল মাইন্ডসেট থেকে দেখছে, এবং সেই জন্যই কিন্তু ভারত কিন্তু আমাদের এখানে বারবার ব্যর্থ হচ্ছে। 16 বছর থাকার পরেও, শেখ হাসিনার পরেও কিন্তু এইরকম চরমভাবে আমাদের প্রতিবাদ কেন হলো? কারণ হচ্ছে যে আমরা যে এক্সপ্লয়টেশন, অবিচার, আমরা এই কথাগুলো বলি, আমরা এগুলো ভারতের কাজের মধ্যে কিন্তু আমরা এগুলোর কিছু প্রতিফলন দেখতে পাই। এখন সেটাকে আমাদের প্রবলেম নাকি ওনাদের প্রবলেম, আমাদের কি? আমি তো একটু অন্যভাবে কথা বলি, আমি শহীদুজ্জামান ভাই থেকে না, আমার কথা হলো এটা কমিউনিকেশন প্রবলেম নাকি এটা আপনাদের প্রবলেম? আমি বারবার যেটা বলি যে আপনাদের সাথে, মানে ভারতের সাথে ইসরায়েলের যেই অ্যালায়েন্স বা যেই সম্পর্ক, সেটা তো আমাদেরকে ভয়, আশঙ্কা তৈরি করে। তবে এখন আমি শুনলাম যে নরেন্দ্র মোদী নাকি ইয়েতে যাবেন, খামেনির ফিউনারালে যাবেন, সুতরাং এখন উনিও ওইটা একটা ড্যামেজ কন্ট্রোল করার কথা চিন্তা করতেছেন। আই হোপ যে বাংলাদেশের ব্যাপারে ওনারা এত খুঁটিনাটি করে না দেখে, আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে গিয়ে লেট দেম বি লাইক চায়না। চায়না আপনার অন্য দেশে হস্তক্ষেপ করে নেই, নিজের দেশকে আগে উন্নতি করছে। বাংলাদেশেরও অন্য দেশের দিকে তাকানো উচিত না, নিজের দেশ ঠিক করা উচিত। ভারতকেও আমি অযাচিত উপদেশ দিচ্ছি, এই উপদেশ ওনারা হয়তো মানবেন না, যে আপনারা বাংলাদেশের দিকে না তাকায় নিজের দেশের মানুষের অবস্থাটা উন্নয়ন করেন না, তাহলে আপনারা যদি শক্তিশালী হন, আমরাও আপনাদের সাথে অনেক আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে হয়তো। সুতরাং আমি মনে করি যে ভারত এগুলো না করে, নিজের দেশের উন্নয়ন না করে বাংলাদেশের দিকে যেটা তাকাচ্ছে,
এটা ভারতের জন্য ভালো হবে বলে আমি মনে করি না। জি, আমি আপনার কাছে আবারও আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়েও বেশ আলোচনা আছে। আমি তার সঙ্গে আরেকটি প্রশ্ন যোগ করতে চাই, বাংলাদেশ কি আসলে বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে অগ্রসর হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয় বা কি করা উচিত? দেখেন, বহুমুখী ধারণাটা প্রাসঙ্গিক হতে পারত যদি বাংলাদেশ জিওপলিটিক্যাল টার্মসে এইভাবে ভারত দ্বারা তিন দিকে বেষ্টিত না থাকতো। মাল্টিল্যাটারাল পলিসি ইজ ভেরি সেন্সিবল, শিওর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসলামিক গ্রুপের সাথে, তারপর এমনকি ভারতের সাথেও একটা স্বাভাবিক ওয়ার্কিং রিলেশনশিপ, এরকম একটা ধারণা তো থিওরিটিক্যালি ইজ আইডিয়াল। কিন্তু দেখেন, প্রত্যেকটা দেশ যাদের জিওপলিটিক্যাল লোকেশন, ভূরাজনৈতিক লোকেশন ভালনারেবল, দক্ষিণ পূর্ব এশিয়া বলেন বা মধ্যপ্রাচ্য, তাদের কিন্তু পেরেন্ট অ্যালাই বলে একটা কথা রয়েছে, পেরেন্ট মিত্র, সামরিক মিত্রতা। আজকে দেখেন, এই যে কাতার, সৌদি আরবিয়া, এরা এই গত যুদ্ধে আমেরিকার বিট্রেয়াল অ্যান্ড সাপোর্ট ফর ইসরায়েল, তা সত্ত্বেও যে তারা কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে মিত্রতার বন্ধন, সেখান থেকে এখনও বের হওয়া নিরাপদ মনে করছে না। অর্থাৎ আমাদের যে বাস্তবতা, এখানে আমরা যাই বলি যে ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখুক, এটা জিওপলিটিক্সের বাধ্যবাধকতা। গত কয়েক বছরে ভারতের যে অভিজ্ঞতা হয়েছে, আরএসএস বেসড বিজেপি ক্ষমতায় আসার পর, তারা এখন অ্যাবসলিউটলি কমিটেড টু দ্য আইডিয়া টু অ্যানেক্স না, টু টার্ন বাংলাদেশ ইন্টু এ সাবঅর্ডিনেট স্টেট। এটা না হলে তারা মনে করে তাদের অস্তিত্ব, উত্তর পূর্ব ভারতের অস্তিত্ব বিঘ্নিত হচ্ছে। আমাদের এটা সার্টেন হতে হবে যে আইদার উই এক্সিস্ট অর ইন্ডিয়া এক্সিস্টস। আমরা এটা হয়তো আমাকে বলতে গেলে এক্সপ্যানশনিস্ট মনে হবে, কিন্তু আমি মনে করি যে ভারতকে আমাদেরকে গিলে ফেলা থেকে যদি ঠেকাতে হয়, কারণ দেখেন, ইন্ডিয়া কিন্তু কোনো কিছুই মেনে নেয় না। এখানে চায়নার ইনভলভমেন্ট, নর্থ আমাদের উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট ইনভলভমেন্ট, তারপর চায়নাকে ইকোনমিক জোন দেয়া, এগুলো নিয়ে ভারত এমনভাবে হইচই করে যেটা আগে আমরা কখনো দেখিনি। ওদের একদম মাইন্ডসেট হয়ে গেছে যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে ইন্ডিয়ান ডমিনেশনে। এই কারণেই কিন্তু আমি বলি যে 5 বছর আগে কিন্তু এই কথা আমি বলতাম না, এমনকি 3 বছর আগেও আমি এই কথা বলতাম না যে চায়নাকে সর্বাত্মক সামরিক মিত্র হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। চায়না, আপনি যেটা বললেন যে এই মায়ানমার থ্রুতে যেই করিডোর, এটা তো অনেক আগে থেকেই বলা হয়েছে। ফরেন সার্ভিস অফিসার্সরা আগে যখন রোহিঙ্গা প্রবলেম ছিল, তারা কিন্তু সবসময় বলতো যে রোহিঙ্গা প্রবলেম ইজ এ মাইনর ইস্যু, এটা মায়ানমার প্রবলেম। আমাদের মেজর হচ্ছে মায়ানমারের মাধ্যমে চীনের সাথে সড়ক যোগাযোগ করা, ওটা আমাদের বিগার ন্যাশনাল ইন্টারেস্ট। এই রোহিঙ্গা প্রবলেম নিয়ে আমরা, ওটা মায়ানমারের প্রবলেম, ওটা সাময়িক প্রবলেম, তার জন্য কি আমরা মায়ানমার জুন্টার সাথে সম্পর্ক খারাপ করব? সেটা হতেই পারে না। কেননা মায়ানমার জুন্টার সাথে বন্ধুত্ব আমাদের প্রয়োজন চীনের সাথে সড়ক ডেভেলপ করার জন্য। এই কথাগুলো কিন্তু ফরেন অফিস থেকে বলা হতো। আমি নিজে অনেক সিনিয়র ফরেন সার্ভিস অফিসারদেরকে এই ভাষায় কথা বলতে দেখেছি। তারা যৌক্তিকভাবে প্রমাণ করতে চাইতো যে মায়ানমার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আস। যাই হোক, সেটা তো আর সেরকম হয়ে ওঠেনি। মায়ানমার আমাদের বিপক্ষে ভোট দিয়েছে জেনারেল অ্যাসেম্বলি ইলেকশনসে। মায়ানমারের প্রেসিডেন্ট ভারতে গিয়েছে এবং সর্বাত্মকভাবে ভারতের সাথে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিন্তু একটা বিষয় সত্যি, যে মায়ানমারের সাথে ভারতের কোনো সাবস্টেন্টিভ রিলেশনশিপ হওয়াটা সম্ভব না। কেননা মায়ানমার হচ্ছে চায়নার নিয়ন্ত্রণে। মায়ানমারের আরাকান আর্মি, চীন আর্মি, এগুলো সব চাইনিজ ওয়েপন্সে চলে। আমেরিকান ইনফ্লুয়েন্স সেখানে নাই, খুব বেশি নাই। চায়না এখানে যদি বলে যে বাংলাদেশ চায়নার সাথে করিডোর করা উচিত, আমরা যদি হাঁ হুঁ দেখব, পরীক্ষা করে দেখব, আমাদের কি লাভ হবে? ওই যে ভারতপন্থী জার্নালিস্ট যারা আছে, ভারতপন্থী মিডিয়া চ্যানেলগুলো, এখানে দেখবেন কোনো অভাব নাই, এক একজন বক্তা, এটা কি আমরা কি লাভবান ভাবতে পারি? ভুল। আই থিঙ্ক উই শুড স্ট্রেট অ্যাওয়ে, আমি কাল somehow I conveyed this message to the foreign minister also, যে we should not delay. ওইখানে যখন চাইনিজ প্রেসিডেন্ট প্রপোজ করলো, সাথে সাথে আমাদের বলা উচিত যে আমরা এটা ওয়েলকাম করি। আমরা মনে করি যে এখনই
চায়না যদি ইনিশিয়েট করে বাংলাদেশ সহযোগিতা করবে। আমাদের রেল লাইন রয়েছে কক্সবাজার পর্যন্ত, সেটা কি এমনি হয়েছে? সেখান থেকে ওই দিক দিয়ে ওই নাফ নদীর উপর দিয়ে ব্রিজ গড়া, তারপর ওইখান থেকে আরাকান মাউন্টেন্স হোক আর যাই হোক ওই পথে সোজা চীনের দিকে চলে যাবে। ইটস নট ডিফিকাল্ট। আপনি দেখেন এই যে ওয়াখান করিডোর, যেটা পাকিস্তানের সাথে তাজিকিস্তান আর আফগানিস্তানকে সেপারেট করছে, একটা ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড, যেটা আফগানিস্তানকে চায়নার সাথে একমাত্র যোগাযোগ। চীন অনেক ভয় পেত যে এই করিডোর যদি গড়া হয় তাহলে তো ইসলামিক ফ্যানেটিক্সরা ঢুকে পড়বে আফগানিস্তান থেকে, কিন্তু সেই ভয় তারা উতরে গিয়ে এখন আফগানিস্তানেরই চাপে উদ্যোগে চীন এখন সেই রাস্তাকে এক সুন্দরভাবে গড়ছে যাতে চায়না আফগানিস্তানের থ্রুতে ইরানে প্রবেশ করতে পারে। দ্যাট উইল বি দ্য শর্টকাট রুট, ইরান থেকে বন্দর আব্বাসে যেতে পারে। কতখানি এগুলো চিন্তাই করতো না কেউ, এগুলো কিন্তু জিও পলিটিক্সের ফিউচারিস্টিক ড্রিমস। সেরকম আমাদের এই যে মায়ানমারের সাথে যে প্রপোজাল চাইনিজ প্রেসিডেন্ট দিয়েছে, আমি তো বলবো যে আমরা অনেক ফরচুনেট। এটা আমাদের কপাল, আল্লাহ তাআলার ব্লেসিং যে চায়নার প্রেসিডেন্ট এই প্রপোজাল দিয়েছে। কেননা মায়ানমারের ভিতর থেকে কিভাবে যাবে, কীভাবে সিকিউরিটি এনশিওর্ড হবে, সেখানকার সিভিল ওয়ারের বাস্তবতা ওই লাইন যোগাযোগকে থাকতে দেবে কিনা সেটা চায়নার চিন্তা। চায়না উইল এনশিওর যে দ্য লিঙ্ক ইজ টোটালি সিকিওর, এবং চাইনিজরা তখন বাধ্য হয়ে মায়ানমারে আরও বেশি করে সেখানে পিস ইনিশিয়েটিভস নেবে, এমনকি রোহিঙ্গাদের ব্যাপারেও এটা আমাদের ফরেন পলিসি ডাইনামিজম প্রজেক্ট করবে। আর সবচেয়ে বড় কথা, ভারত রাগে কাঁপতে থাকবে, কেননা ভারত চেয়েছিল যে এশিয়ান হাইওয়ে হবে, মায়ানমার ভারতকেও ইনক্লুডেড হবে, কিন্তু ভারতকে নিয়ে কোনো কিছু সম্ভব না আমাদের করা। ভারতকে নিয়ে স্বপ্ন দেখা মানে আত্মহত্যা করা। দেখেন সার্কের কী অবস্থা হয়েছে। আর ভারত আমাদের কোনো দিনও অ্যালাউ করবে না চীনের সাথে ওই রাস্তা হোক, সেখানে ভারত একবার ঢুকলে খালি ডিলে করবে। সুতরাং এই যে গড গিভেন ব্লেসিং এই করিডোর, এটার ব্যাপারে আমরা অবিলম্বে চাইনিজদের সাথে যোগাযোগ করে আমরা কি করতে পারি, আমাদের পক্ষে কক্সবাজার থেকে রেলওয়ে লাইন আপনার টেকনাফ বর্ডার পর্যন্ত টেকনাফের নদী কিভাবে বাস্তবায়ন করা যায়, এই সব বিষয় নিয়ে এখনই চায়নাকে বলা উচিত যে আপনারা ইমিডিয়েটলি কাজ শুরু করে দিন। জি স্যার। স্যার বক্তব্য শুনছিলাম, আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। অনেক কথা আমরা শুনছিলাম স্যারের কাছ থেকে, অনেক বিষয়, অনেক লজ্জাগুলো আমরা জানি না। আপনার কাছে কি মনে, একজন সাবেক কূটনীতিক হিসেবে আমি জানতে চাই যে ভারতের আসলে একটি অস্বস্তি কাজ করছে এই মুহূর্তে, আমরা দেখছি বিশেষ করে গণমাধ্যমে যেসব খবর। আমাদেরও কিছু অনেকগুলো ইস্যু আছে তাদের সঙ্গে। তিস্তা চুক্তি আছে, গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে, আমরা জানি। সেগুলো কি আপনার মনে হয় যে এই জায়গাগুলোতে ভারত সে নমনীয় হবে বা ছাড় দিবে? আমরা ইতিমধ্যে দেখেছি যে ভিসা চালু করে দিয়েছেন, তারা চালু করেছেন, তাই না? চালু করেছে থেকেই আবেদন, 28 তারিখ থেকে আবেদন। আমি দেখলাম যে দীনেশ ত্রিবেদী, যিনি নতুন হাই কমিশনার, তিনি তার পরিচয়পত্র পেশ করার পরে প্রথমেই দেখতে গেছেন হচ্ছে ভিসার এজেন্সির ইয়েটা দেখতে গেছেন। তো সেদিক দিয়ে আমি মনে করি যে আমাদের এনগেজমেন্ট থাকা উচিত। আমি বারবার একই কথা, আমি কনসিস্টেন্ট, আমি এটা পাল্টাই না। আমি মনে করি ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে আমাদেরকে অত্যন্ত ম্যাচিওর অ্যাক্ট করতে হবে, আমাদেরকে ডেকোরাম মেনটেন করতে হবে, এবং যেরকমভাবে ডক্টর জাহেদের সাথে যেরকম ধরে ডেকোরাম তারা মেনটেন না করুক, কিন্তু আমাদের করা উচিত। কিন্তু আমাদের খুব হার্ড বার্গেনিং হওয়া উচিত। এবং আমি এটাও মনে করি যে ভারতের ব্যাপারে আমাদের আসলে স্পষ্ট কোনো আলোচনা তো হয় না। যেমন ধরেন ভারতের সাথে আমাদের তো একটা হিস্টোরিক্যাল প্রবলেমস আছে, সেই প্রবলেমসগুলো তো আমাদের ক্যান্ডিডলি ফ্র্যাঙ্কলি আমাদের কথা বলা উচিত। ভারতের ভিতরে যদি মুসলিম বিদ্বেষ থাকে, সেই মুসলিম বিদ্বেষটা তাদের ডোমেস্টিক যদি আপনার পলিটিক্সে লাগে, তাহলে সেটা থাকলে আরেকটা মুসলিম রাষ্ট্রের সাথে কিভাবে ভারত সম্পর্ক করবে, এটাও তো আমি বুঝতে পারি না। মানে আমার কাছে এগুলো হচ্ছে গিয়ে কনসেপচুয়াল কোয়েশ্চেন।
আমি মনে করি কনসেপচুয়াল কোশ্চেনগুলোর দিকে ভারতের সাথে আমাদের থাকা উচিত। আমাদের সঙ্গে ধরুন আমি নদীর কথা বলি, আমাদের যে 54টি অভিন্ন নদী আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কোনো আলোচনা দেখি না, মিটিং টিটিং হয় না, আমরা দেখি না। আমরা দেখি না, এবং সে ব্যাপারে ভারতীয়রা বলছে যে আমরা নাকি আমাদের যৌথ কমিটিগুলো নাকি আমরা ইউজ করছি না। আমি তাদের কথার সত্যতা আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না, এটা মিথ্যাও হতে পারে, সত্য হতে পারে, আমি জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে সমস্ত বিষয় বা আপনার নেগোসিয়েশনের দরকার আছে, দর কষাকষি দরকার আছে, আলোচনার দরকার আছে, সেগুলো তো আমাদের টাস্ক ফোর্স থাকা উচিত। সেই টাস্ক ফোর্স তো যেমন ধরেন এখন ধরেন চীনের সাথে যখন যদি আমার 17টা 18টা 20টা বিষয়ে যদি কোঅপারেশনের থাকে, তাহলে আমার 20টা টাস্ক ফোর্স থাকা উচিত। 20টা টাস্ক ফোর্স আবার একটা একটা কিচেন ক্যাবিনেট বা একটা আপনার মিনিস্টেরিয়াল কমিটির আন্ডারে আসা উচিত। না হলে তো এটা কোঅর্ডিনেশন হবে না। তো আপনি এটা তো সিস্টেমিক ব্যাপার, আপনি তো 10টা জিনিসকে 20টা জিনিসকে কোঅর্ডিনেট করবে কে? সো সেই হিসাবে আমি বলতে চাচ্ছি চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, প্রত্যেকটা জিনিসকেও কোঅর্ডিনেট করতে হবে আপনাকে। আপনি তো ভারতকে একদম ফেলে দিতে পারবেন না, ভারত তো আমার পাশে আছেই। সুতরাং ভারতের থেকে আমি যতটুকু কম, ওনারা আমাকে যতই প্রবলেম ক্রিয়েট করুক, আমি সেই প্রবলেমটাকে কত কমে রাখতে পারি সেটাই তো আমার দায়িত্ব। তো আমি সেই জিনিসগুলো মনে করি যে সেই হিসাবে বাংলাদেশের একদিকে ভারতের সাথে সম্পর্কটা মেনটেন করতে হবে, আরেক দিকে এর সাথে মেনটেন করতে হবে। আরেকটা কথা বলে শেষ করি এখানে, আপনি জানেন, আপনিও নিশ্চয়ই জানেন যে বর্তমানে কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে ট্র্যাক 2 আলাপ হচ্ছে, সেটা 5টা রাউন্ড হয়ে গেছে, 4টা বা 5টা রাউন্ড হয়ে গেছে। সুতরাং আমাদের কি এই জিনিসটা নিয়ে পাকিস্তানের সাথে আলাপ করা উচিত না? ওনাদের যে ট্র্যাক 2তে কী আলাপ হচ্ছে সেটা আমাদের জানা উচিত না? সেটা যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে মানে ভারতের সাথে আমাদের কিভাবে ট্র্যাক 2 হইতে পারে? বা আমাদের তো ট্র্যাক 2 দরকার নেই, কারণ আমাদের এমনিতেও গভর্নমেন্ট লেভেলেই আছে কথাবার্তা হচ্ছে, সেটাও আমাদেরকে হেল্প করতে বলে আমি মনে করি। এই ব্যাপারগুলোতে আমি মনে করি যে বাংলাদেশের কিন্তু ইয়েকেও ইনভলভ করতে হবে। এখানে পাকিস্তানকে যেমন বললাম আমি, সেই হিসাবে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়াকেও ইনভলভ করা দরকার, কারণ মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সাথেও কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে সে অন্যান্য মুসলিম কান্ট্রির সাথে সম্পর্ক ভালো করে রাখবে, সেটাও যাতে না হয়, সেটাও কিন্তু বাংলাদেশের একটা অবজেক্টিভ থাকা উচিত। সুতরাং বাংলাদেশকে খালি আপনার অন দ্য গ্রাউন্ড যেভাবে তার নিজেকে প্রোটেক্ট করতে হবে, কূটনৈতিকভাবে প্রোটেক্ট করতে হবে, অর্থনৈতিকভাবে প্রোটেক্ট করতে হবে। তো কূটনৈতিকভাবে কিছুটা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি যে অন দ্য গ্রাউন্ডও সেই কাজগুলো করা দরকার আর কি। জি স্যার, আমি একটু ইরানের দিকে একটু যেতে চাই। আজ আবার দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানকে নিশ্চিহ্ন করে দেবেন পৃথিবীর বুক থেকে। আবার তার কি হলো যে হঠাৎ করে? এগুলো ট্রাম্পের মুড এক এক সময় এক এক দিকে যায়, কোন মুডে সে থাকে এক একদিন পরে তার প্যাটার্ন অফ এলিজিয়েন্স বদলায়। এটা সে যে বলল, এটা নিতান্তই রেথরিক্স। আমি দেখছি পাল্টাপাল্টি একটি হামলাও চলছে এই মুহূর্তে। হ্যাঁ, এটা ওই ইসরায়েল কিন্তু আবার ভায়োলেট করছে, আবার লেবাননে আক্রমণ করছে। ইরান এখন ফাইনালি চুক্তি সই করছে, এবং যা হয়েছে সেখানে ইরান তার স্বকীয়তা বজায় রেখেছে এবং রাখবে। ট্রাম্প ইজ এ নো ওয়ে যে আবার বলে ইরানকে ধ্বংস করে দিতে পারত, আবার করবে। এগুলো সে বলছে অ্যাজ এ ডাইং ম্যান হু ইজ গোয়িং টু সি ইজ এন্ড, যে তার 2 বছর এখন নিজেকে একটা স্বাভাবিক আন্তর্জাতিক অ্যাক্টর হিসাবে ফিরিয়ে আনার উপায় খুঁজে নিচ্ছে, কেননা কংগ্রেস তার সাথে নেই। আগামীতে যদি ডেমোক্রেটসরা আমেরিকায় পপুলারিটি পেয়ে যায় এবং ইলেক্টেড হয়, তাহলে রিপাবলিকান কংগ্রেস মেম্বার্সরা তাকে ক্ষমা করবে না। তার পোস্ট প্রেসিডেন্সিয়াল জীবন দুরূহ হয়ে উঠবে। তাকে এখন নিজের যে সম্পত্তি গড়েছে, এতদিন সে আমেরিকান ফরেন পলিসি চালিয়েছে পিওরলি তার এক পুত্র ও এক জামাইয়ের স্বার্থে। জামাই হলো ইহুদি, জামাই ইসরায়েলের পলিসি চালাতো, আর পুত্রের জন্য আর্মস ব্যবসায় ঢুকেছে। যতই অস্ত্র ব্যবহার করা হবে ইরানে, ততই তার পুত্রের জন্য আর্মস ব্যবসায় সার্থকতা হবে। এই ধরনের সংকীর্ণ চিন্তা তার মাইন্ডসেটকে ডমিনেট করে। হি ইজ বেসিক্যালি এ ফ্যামিলি ম্যান, যার উদ্দেশ্য হচ্ছে
ফিনান্সিয়াল এম্পায়ার আরও বড় করা, আরও দেখা। হাউএভার এরপরও আরও ওয়াইডার ইস্যু হচ্ছে যে পেন্টাগনের অ্যাটিটিউড, জিউইশ লবির যে পাওয়ার, তারা ইসরায়েলকে এভাবে ছেড়ে দেওয়া হবে সেটা মেনে নিতে পারে না। আমেরিকান ডিফেন্স পলিসিতে জিউইশদের যে ডমিনেশন, সেগুলোর কারণে এই ট্রাম্প মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইরানকে কি সে এখন যদি আবার আক্রমণ করে আমেরিকান পপুলেশন সেটা মেনে নেবে? আমেরিকানরা, সাধারণ জনগণ কি চলছে কিন্তু স্যার একটা পাল্টাপাল্টি অ্যাটাক কিন্তু একটা এটা খুব চলছে, ডিফিকাল্ট হবে, কারণ আমেরিকান ইকোনমি অনেক বেশি সাফার করছে এই কারণে। আমেরিকার ইকোনমির যে ওয়েলফেয়ার কনসেপ্ট, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প খুব ভালোভাবেই করতে পারতো যদি যুদ্ধে না যেত, কিন্তু সেই আমেরিকান ওয়েলফেয়ার ইকোনমিকে সে ধ্বংস করে দিয়েছে। এর ফলে দেখা যাবে যে নিউ ইয়র্কে দেখেন, নিউ ইয়র্কের মেয়র ইনক্রিজিংলি একটা মুসলিম অল্প বয়সী লোক, হিজ পপুলারিটি ইজ রাইজিং, এবং সে ইসরায়েলের ব্যাপারে প্রচণ্ড ক্রুদ্ধ, এবং সেটা নিউ ইয়র্কের জনগণ তাকে ওই জন্য রেসপেক্ট করে। আমেরিকার পপুলেশনের চিন্তাধারা এখন নিউ জেনারেশনের কারণে বদলাতে বাধ্য। সো প্রেসিডেন্ট ট্রাম্প উইল হ্যাভ টু কাম টু টার্মস উইথ হিজ অ্যাবনর্মাল সাইকি। আমার মনে হয় এই কারণে বাংলাদেশও যদি প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র মানসিকতা চেঞ্জ হয়, আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে আমেরিকান তার যে লিঙ্কসগুলো রয়েছে স্টেট ডিপার্টমেন্টে এবং আমেরিকান ইন্টেলিজেন্সে, সেগুলো সে অনেক ভালোভাবে প্রয়োগ করতে পারবে টু জাস্টিফাই কেন আমরা চীনের অ্যালাই হওয়াটা আমাদের জন্য ও এক্সিস্টেন্সিয়াল ইস্যু। American State Department bureaucracy in the last analysis is not irrational. তাদের লোক, ট্রাম্পের লোক এসে কি পজিশনসে বসেছে, কিন্তু দেখেন ফল আউটস হয়ে যাচ্ছে। কিন্তু তুলসী গাবার্ড হ্যাড টু রিজাইন, তার মতো ভারতের বন্ধু আর নাই। আরেকজন যে কি জানি নামটা, হিন্দু, ওই যে গুজরাটি, কোনটা, কিসের পুরুষ মানুষ, মানে ক্যাশ পটেল আছে, পল কাপুর, অনেকে আছে ওদের। এরা কিন্তু প্রত্যেকেই এখন নমনীয় হয়ে আসছে। দে আর থিঙ্কিং হাউ উইল দে, তাদের ক্যারিয়ার কোন দিকে যাবে ট্রাম্পের পতনের পরে। এরা দে আর ডিফেন্সিভ নাও। এর কারণে আমার মনে হয় আমরা বাংলাদেশ বেনিফিট করবে। ইরানের সাথেও আমরা একটা সম্পর্ক ভালোভাবে গড়ে তোলার প্রয়াস নেওয়া উচিত আমাদের। জি, আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সাকিব ভাইকে দিয়ে শেষ করব। বাংলাদেশের অবস্থা কি হওয়া উচিত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে? বিশেষ করে স্যার বলছিলেন যে সবার সঙ্গে আসলে এটি সম্পর্ক রাখা উচিত, ইরানের সঙ্গেও। প্রত্যেকের সবার সাথে সম্পর্ক রাখতে হয়, এবং কারোর সাথে ইরানটা নিয়ে আপনার প্রেডিকশন কি? ইরান নিয়ে একটু পরে বলি। আপনি যেহেতু একটা, আমি ইরান নিয়ে চিন্তা করছিলাম, ইরান নিয়ে আমি একটু বলবো। আপনার প্রেডিকশন ঠিক হয় দেখি সবসময়? প্রেডিকশন ঠিক হয়, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি রহমত করে হইলে হবে, না হবে। সেটা হলো আপনার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা সময় চিন্তা করতে হবে কি, মানে রাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে, যে আপনি একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক সবসময় থাকবে যাতে আপনার কখনোই এমন না হয় যে আপনি তার সাথে মুখ দেখা দেখেই হচ্ছে না, এটা যাতে না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কিন্তু নির্ভর করবে লেভারেজের উপরে, অর্থাৎ আপনি ওই সম্পর্কটার থেকে কতখানি পাবেন, কতখানি নিতে পারবেন। তো আমার কাছে এখন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশনশিপ কি, আসলে সত্যিকার অর্থে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশনশিপ কিন্তু গালফ কান্ট্রিজের সাথে, কারণ আমার এখানকার 1.5 কোটি মানুষ ওখানে কাজ করে। সো আমেরিকার থেকেও মোর ইম্পর্টেন্ট কিন্তু আমি মনে করি ওই হিসাবে। আমার হিউজ ইনকাম ওখান থেকে, আমার ইনকামের মেইন ইনকামই হয় ওখান থেকে। আমার ইনকামের সোর্স ওইটা, আমার ফরেন এক্সচেঞ্জের সোর্স ওইটা। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপ, নট উইথ ইন্ডিয়া, ইট ইজ উইথ UAE, ইট ইজ উইথ কাতার অ্যান্ড সৌদি আরেবিয়া। সো হ্যাঁ, সো সেই হিসাবে আমি আপনাকে আবারও বলছি যে এখন কিন্তু আমার সাথে চীনের সাথে সম্পর্ক অনেক মোর ইম্পর্টেন্ট, বিকজ চীন থেকে আমি অনেক বেশি কিছু পাইতে পারি। আমি কিন্তু চীনের কিন্তু +1 বলে না, চায়না +1, তার মানে চায়না +1 যেটা করে ধরেন মিয়ানমার, ভিয়েতনাম, যারা কি করছে, তারা চীনা ফ্যাক্টরিগুলো তাদের দেশে আসতেছে, ভিয়েতনামে আসছে,
মালয়েশিয়াতে আসছে, অন্যান্য ইন্দোনেশিয়াতে আসছে, এবং এখান থেকে এসে তারা কি করতেছে, ওই ইন্দোনেশিয়ার থেকে, ভিয়েতনাম থেকে, মালয়েশিয়ার থেকে তারা পশ্চিমা বিশ্বে রপ্তানি করছে। ইয়েটা কার হচ্ছে, আয়টা দেখাচ্ছে কার, মালয়েশিয়ার, ভিয়েতনামের, মানে তাদের কিন্তু উন্নতি হচ্ছে কিন্তু রাষ্ট্রীয়। ঠিক সেইভাবে বাংলাদেশে যদি করতে হয়, তাহলে বাংলাদেশ তো আর ইন্ডিয়ার সাথে সেই সম্পর্ক করে পারবে না, এটা চায়নার সাথেই করতে হবে। ঠিক সেইভাবে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা দেশের যে নেচার, তাদের ইকোনমির অবস্থা, তাদের টেকনোলজির অবস্থা, তাদের কূটনীতির অবস্থা, সেটার উপরে ডিপেন্ড করে আমার রিলেশনশিপ হয়। ফাইনাল কথা হচ্ছে ইরানের ব্যাপারে। ইরানের ব্যাপারে দেখেন, এপ্রিল মাসের 10 তারিখে যখন আপনার সিজ ফায়ার হয়, তখন কিন্তু আমেরিকা চাচ্ছিল এখান থেকে বের হতেই হবে, যেভাবেই পারুক তারা যুদ্ধ থেকে বের হয়ে এসছে। আমেরিকার জন্য বা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটা একটা চরম পরাজয়, যেই পরাজয় উনি মেনে নিতে পারেন না, আমেরিকানরাও মেনে নিতে পারছে না। সেই অবস্থায় উনারা যে বারবার একটা বম্বিং করবে বা মাঝে মধ্যে এগুলো হবে, এটা হবে, কিন্তু আমি মনে করি আলটিমেটলি আসলে স্ট্র্যাটেজিক্যালি স্পিকিং এই হরমুজ প্রণালী ইরান ছাড়া আর কেউ এটাকে নিয়ন্ত্রণে নিতে পারবে না। এটাই হচ্ছে গিয়ে লাস্ট ওয়ার্ড। জি, আমরা সেটি দেখবো। আপনার এই ভবিষ্যৎ প্রেডিকশনটাও নিশ্চয়ই খাটবে। আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়